পাঁচটি কেদারের পঞ্চ কেদার হলো কল্পেশ্বর। গোপেশ্বর থেকে মন্ডল হয়ে 38 কিলোমিটার পথ পেরিয়ে যখন হেলাং নামলাম তখন ঝকঝকে সকাল। আর 12 কিলোমিটার গেলেই যোশী মঠ। বদ্রীনাথ ফের টানছিলেন। ভাবলাম আবার যাব, তবে সে পরে হবে ক্ষণ। আগে তো পঞ্চম কেদার কল্পেশ্বর ট্রেক করে আসি। দেবাদিদেব মহাদেবকে দর্শন করে ফের বিষ্ণুর দরজায় গিয়ে দাঁড়ানো যাবে ক্ষণ। হেলাং কোনো জনপদ নয়, আদতে চটি। আগে এখান থেকেই ট্রেক শুরু করতে হতো। এরপর আর গাড়ি যেত না, পায়ে ছিল সম্বল। এখন অবশ্য লেয়ারি পর্যন্ত গাড়ি যায়, তারপর শুরু হয়ে যায় হাঁটা পথ। সে সময় এই হেলাংয়ের গুরুত্ব বেশি ছিল, কারণ পুণ্যার্থীরা এই হেলাং চটিতেই রাতে থেকে যেতেন। এখন অনেকেই যোশী মঠ চলে যান। হেলাংয়ের পাশ দিয়ে বয়ে গিয়েছে অলকানন্দা। খরস্রোতা অলকানন্দার ওপর সেতু পেরিয়ে যেতে হবে লেয়ারির দিকে। সোনাঝুরি রোদ বিছানো রাস্তা দিয়ে ছুটল গাড়ি। মাথার ওপর নীল আকাশ আর সবুজ অরণ্যের ভেতর থেকে রোদের ঝিলিক দেখতে দেখতে হেলাং থেকে 12 কিলোমিটার পথ পেরিয়ে এসে নামলাম লেয়ারি। পেটে ছুঁচো ডন মারছিল, ফলে ফুয়েল দরকার। এরপর শুরু হবে হাঁটা পথ। তাই এক গাড়োয়ালি মহিলার ঝুপড়ি দোকানে ঢুকে আলুর পরোটার অর্ডার করলাম। পাঁচটি কেদারের পঞ্চ কেদার হলো কল্পেশ্বর। কল্পেশ্বরের যাত্রা শুরু করতে হয় লেয়ারি থেকে। হেলাং থেকে 12 কিলোমিটার পথ গাড়িতে এসে নামতে হয় লেয়ারি। লেয়ারির পর আর গাড়ি যায় না। লেয়ারি থেকেই শুরু হয় চড়াই পথ। লেয়ারি থেকে আমরা ট্রেক করে পৌঁছে যাব দেবগ্রাম। দেবগ্রাম থেকে ফের চড়াই ভেঙে পৌঁছতে হয় কল্পেশ্বর মন্দিরে। তাহলে চলুন শুরু করা যাক ট্রেক।
এক একটা গন্তব্যের ভিন্ন ভিন্ন গল্প থাকে, সেই গল্পেরাও পথ চলার সঙ্গী হয়। এই যে সামনে অনন্ত পথ, সেই পথ হাতছানি দিয়ে ডাকছে, সেই পথেই পা বাড়িয়েছি। লেয়ারি থেকে হাঁটছি উর্গমের দিকে। পাথরের বাঁধানো পথ পেলাম বেশ কিছুক্ষণ চড়ার পর। পথের দুধারে সবুজ ডানা মেলে আছে। পাহাড়ের ধাপে ধাপে শস্যের চাষ। শীত আসছে, তাই ক্ষেতের ফসল ঘরে তোলার পালা, তাতে ব্যস্ত গ্রামবাসীরা। সেই চলমান ছবির ভেতর দিয়ে হাঁটতে বেশ লাগে। মাথার উপর নীল আকাশ, যেন কোনো যুবতীর নীল ওড়না চোখের ফ্রেম জুড়ে সম্মোহিত করে চলেছে। ধূসর পাহাড়ের গায়ে লেপ্টে থাকা যুবতীর ওড়না তৈরি করেছে জাদু বাস্তবতা। তার মধ্যে ক্রমশ হারিয়ে যাচ্ছি। গোটা উর্গম উপত্যকা জুড়ে ছড়িয়ে রয়েছে রামদানার আভা। পথের দুধারে রামদানার শরীরে রোদ যেন পাকনা মেলছে। কোথাও তার রং সোনালি, কোথাও গোলাপি। এ রামদানা পেশাই করে তৈরি হয় আটা। গাড়োয়ালের গ্রামের মানুষ রামদানা পেশাই করে তৈরি আটার রুটি খান। সেই রুটির স্বাদ আমরাও অনেকবার পেয়েছি ট্রেকিংয়ে বেরিয়ে। পাথর বাঁধানো পথ এঁকে বেঁকে চলে গিয়েছে। সামনে মাথা তুলে দাঁড়িয়ে পাহাড় শ্রেণী। পাহাড়ের ঢাল বেয়ে নেমে আসা শস্যের ক্ষেত। দেবগ্রাম যাওয়ার রাস্তার শোভা এক কথায় অসাধারণ। এ যেন প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়া। পথের দুধারে এত সৌন্দর্য ছড়িয়ে থাকলে পথ চলার ক্লান্তি ধুয়ে যায়। গোটা উর্গম উপত্যকায় প্রকৃতি যেন নিজেকে ছড়িয়ে দিয়েছে নানা রঙে। বেশ অনেকটা হাঁটার পর আমরা এসে পৌঁছেছি উর্গমে। উর্গম এখানকার একটি গ্রাম। যদিও আমাদের যাত্রা এখনো শেষ হয়নি, এখনো এসে পৌঁছয়নি দেবগ্রাম। উর্গমে একটু বিশ্রাম নিয়ে ফের আমরা হাঁটা দেবো দেবগ্রামের উদ্দেশ্যে। উর্গম গ্রামের ভেতর দিয়ে বাড়ি ঘর পেরিয়ে পথ পায়ে মারিয়ে কিছুটা এগিয়ে গেলাম। তারপর ডান দিকে আরও কিছুটা পথ পেরোলেই একটা মন্দির। গাড়োয়ালিরা বলেন পঞ্চবদ্রীর এক বদ্রী, ধ্যান বদ্রী। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি ধ্যান বদ্রী মন্দিরের সামনে। উর্গম গ্রামে পঞ্চবদ্রীর অন্যতম ধ্যান বদ্রী মন্দির। এখানে ভগবান বিষ্ণু শায়িত রয়েছেন ধ্যান মুদ্রায়। আমরা সপ্তবদ্রীর কথা জানলেও গাড়োয়ালিদের অনেকে কিন্তু পঞ্চবদ্রীর কথা উল্লেখ করেন। বদ্রী বিশালজি হলেন বিষ্ণুর মূল মন্দির, যা বদ্রীনাথ ধামে অবস্থিত। এছাড়া আরও 4টি বিষ্ণু মন্দির রয়েছে।
সেগুলি হলো ভবিষ্যবদ্রী, বৃধবদ্রী, যোগ ধ্যান বদ্রী ও ধ্যান বদ্রী। বিষ্ণুর আরও দুটি মন্দির রয়েছে গাড়োয়ালে, আদিবদ্রী ও অর্ধবদ্রী। অনেকে আবার এই দুটি মন্দিরকে পঞ্চবদ্রীর মধ্যে ধরেন, তারা আবার বৃধবদ্রী ও ধ্যানবদ্রীকে ধরেন না। কেউ কেউ আবার অর্ধবদ্রী ও বৃধবদ্রীকে পঞ্চবদ্রীর তালিকায় ঠাঁই দিতে নারাজ। ফলে পঞ্চবদ্রী না সপ্তবদ্রী এই তর্কে না ঢোকাই ভালো। বদ্রী পঞ্চ হোক বা সপ্ত, আসলে কিন্তু সেই বিষ্ণুই আরাধ্য দেবতা। ये मंदिर पंचबद्री में से एक है। इसकी पूजा डिमरी समाज के ब्राह्मण करते हैं। यहाँ एक बार ऋषि दुर्वासा जी जा रहे रहते तो वहाँ पे उनको इंद्र जी मिलते हैं तो उनको माला देते हैं। इंद्र जी उस माला का अपमान कर देते हैं, ऐरावत ऋषि के गले में डाल देते हैं, जिस कारण ऋषि दुर्वासा जी क्रोधित होकर ऋषि श्राप देते हैं कि तो जो तुम्हारे पास जितनी भी धन और दौलत ऐश्वर्य वो है तुम्हारा छीन हो जाएगा। क्या बद्रीनाथ মন্দিরের ভেতর ধ্যানাসীন বিষ্ণু মূর্তি, তার সাথে গরুর, বিশ্বকর্মা, পার্বতী, নন্দাদেবী, ঘণ্টাকর্ণ, কুবের, গণেশ এইসব দেবদেবীরাও একসাথে পূজিত হন। স্থানীয় মানুষদের বিশ্বাস এই মন্দির স্বয়ং বিশ্বকর্মা নির্মাণ করেছিলেন। ধ্যানবদ্রীর পাশেই শিব মন্দির। ধ্যানবদ্রী থেকে ফের হাঁটা শুরু করে পৌঁছে গেলাম দেবগ্রাম। দেবগ্রাম উর্গম উপত্যকারই একটি নির্ভেজাল গ্রাম। গ্রামে ঢোকার মুখেই একটি ছোট্ট শিব মন্দির। পরে জেনেছি এই ছোট্ট মন্দিরটিকে গ্রামবাসীরা বলেন ছোটা কেদার। দেবগ্রামের রাজেন্দ্র সিং নেগির বাড়িতে ডেরা বাঁধলাম। নেগিজি ও তার স্ত্রী আমাদের আপন করে নিলেন। একতলা বাড়ির মাঝখানের একটি ঘরে আমাদের থাকার বন্দোবস্ত হলো। ঘর থেকে বেরোলেই হিমালয় মাথা তুলে দাঁড়িয়ে, তার দিকে তাকিয়েই বেলা বয়ে যায়। বেলা গড়াতেই ফের পথে নেমে পড়লাম। সঙ্গে নিলাম রাত কাটানোর মতো টুকিটাকি জিনিস। একটা ছোট ন্যাপস্যাকেই সব ভরে পিঠে নিয়ে নিলাম। হাঁটতে হাঁটতে দেখে নিলাম এক টুকরো গ্রাম্য জীবনের জলছবি। चूड़ा किससे बनता है ये? धान से बनता है। धान से? हाँ। फिर क्या करते हैं धान को? कूटते तब खाना बनाते। चावल चीड़ा बनता है ना इससे? हाँ। वो कैसे खाते हैं? चाय के साथ भी खाते हैं। কখন যেন দেবগ্রামকে পিছনে ফেলে চলে এসেছি অনেকটা। একদিকে হাত ধরাধরি করে দাঁড়িয়ে পাহাড় শ্রেণী, তার সামনে বিস্তৃত ঘাস জমি, ঢালু ঘাস জমিতে চড়ে বেড়াচ্ছে ভেড় বকরির দল, আর আরেকদিকে গভীর খাদ নেমে গিয়েছে নিচে।
পথ চলতে চলতেই দেখতে পাচ্ছি সরু জলের রেখা এঁকে বেঁকে ছুটে গিয়েছে। সেই জলের রেখার নাম কল্পগঙ্গা। প্রকৃতির সঙ্গে মিশে হাঁটতে হাঁটতে এসে পড়েছি অনেকটা। রাস্তায় এক স্থানীয় মানুষের সঙ্গে দেখা হতেই তাকে জিজ্ঞেস করলাম কল্পেশ্বর কত দূর। উনি জানালেন আরেকটু, বেশি দূর নয়। এক সময় দেখা হলো এক ঝর্ণার সাথে। পাহাড়ের মাথা থেকে লাফ দিয়ে এসে পড়ছে কল্পগঙ্গার শরীরে। সেই ঝর্ণার সঙ্গে কথা বলতে বলতে এসে পৌঁছলাম কল্পগঙ্গার তীরে। খরস্রোতা কল্পগঙ্গার দিকে তাকালে ভয় করে ওঠে। পাহাড় থেকে নেমে আসা জলরাশি নিয়ে গর্জন তুলে ছুটে চলেছে নিজের খেয়ালে। বোল্ডারে ধাক্কা খেয়ে খেয়ে সেই জলরাশি ক্রমাগত ভেঙে চলেছে সফেদ ফেনায়। কল্পগঙ্গার ওপারে দেখা যাচ্ছে কল্পেশ্বর মন্দির লাগোয়া যাত্রী নিবাস। কিন্তু নদী খাতের সামনে থেকেই পথ খুব খারাপ, এবড়ো খেবড়ো পাথুরে পথ। পাহাড় থেকে নেমে আসা ধস সেই পথের 12টা বাজিয়েছে। খুব সাবধানে ওই নড়বড়ে পাথুরে পথ পেরিয়ে নেমে এলাম নদী খাতের ওপর। নদী পেরোতে হবে, তার জন্য রয়েছে কাঠের পাটাতন বিছানো অস্থায়ী সেতু। বেশ নড়বড়ে সেই সেতুর অবস্থা, দুদিকে ধরার কিছু নেই। সেতুর উপর পা দিলেই সেতু দুলে ওঠে। কিন্তু পেরোতে তো হবেই, না হলে যে কল্পেশ্বরের দর্শন হবে না। পঞ্চকেদারের পঞ্চম কেদার হলো কল্পেশ্বর। কিন্তু বাকি কেদারগুলোর থেকে কল্পেশ্বর একটু লো প্রোফাইলের, গ্ল্যামারও তেমন একটা নেই। পুণ্যার্থীদের ভিড় এখানে উপচে পড়ে না, শান্ত নিরিবিলি পরিবেশ। কল্পেশ্বরে শিবের জটা পড়েছিল, তাই এখানে মহাদেবের প্রস্তরীভূত জটার পুজো হয়। পাহাড়ের গায়ে একটা ওভারহ্যাংয়ের নিচে মন্দির, তাই সে অর্থে কল্পেশ্বরের মন্দির চোখ ধাঁধানো নয়, বরং ছোটখাটো, গ্ল্যামারহীন। মন্দিরের সামনে একটা ছোট প্রবেশদ্বার, সেখানে কতগুলো পিতলের ঘণ্টা বাঁধা। এক ফালি সমতল মতো করিডর পেরোলেই মূল মন্দির ও তার গর্ভগৃহ। ওভারহ্যাংয়ের নিচে মন্দির হওয়ায় মন্দির চত্বরে আধো অন্ধকার পরিবেশ। বিষ্ণুর পরামর্শে এই কল্পগঙ্গার তীরে বসে মহাদেবের আরাধনা করেছিলেন স্বয়ং দেবরাজ ইন্দ্র। কেন, সে আরেক কাহিনী। ইন্দ্রের আরাধনায় খুশি হয়ে তাকে শাপমুক্ত করেছিলেন দেবাদিদেব। কল্পতরু হয়ে শিব এখানে বিরাজমান, ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করেন তিনি। শিবরাত্রিতে মেলা বসে এখানে। দূর দূরান্তের গ্রাম থেকে মানুষ এখানে আসেন পুজো দিতে, তাদের মনোবাঞ্ছা পূর্ণ করেন কল্পনাথ। কল্পেশ্বরের দর্শন সেরে পুজো দিয়ে মন্দির চাতালে এসে দেখি নন্দাদেবীর শরীরে আগুন লেগে গেছে।
সেই দিকে তাকিয়ে থাকতে থাকতে সন্ধ্যার ধূসর চাদরে ঢেকে গেল চারদিক। সেই আরণ্যক পরিবেশে কল্পগঙ্গার বয়ে যাওয়ার শব্দ শুনতে শুনতে রাত্রির কাছে আত্মসমর্পণ করলাম। কল্পেশ্বর থেকে ফিরে নেগেজির বাড়ির ছাদে বসে রোদ পোহাচ্ছিলাম। একেবারে সোনার জলে ধোয়া রোদ উপত্যকায় আভা ছড়াতে ছড়াতে এসে লুটিয়ে পড়েছে নেগেজির বাড়ির উঠোনে। এক কাপ গরম ধোঁয়া ওঠা চা নিয়ে ছাদে এসেই বুঝলাম পাহাড়ি গ্রামে সকালের রোদটা ঠিক কতখানি দামি। কমলালেবুর কোয়ার মতো নরম রোদে পিঠ দিয়ে বসে থাকতে যে কি আরাম লাগে তা বলে বোঝানো সম্ভব নয়। সামনেই ন্যাড়া পাহাড়, আদুর গায়ে রোদ মাখছে। পাহাড়ের ধাপে ধাপে ছড়ানো ছেটানো বাড়িঘর, কোনো কোনো বাড়িতে উনুন ধরানো হয়েছে। তার ধোঁয়া মেঘ হয়ে ভেসে বেড়াচ্ছে বাতাসে। হাওয়া এসে সেগুলোকে নিয়ে যাচ্ছে দূরে কোথাও। রামদানার খেতে সোনার জলে ধোয়া রোদ যেন আগুন ধরিয়ে দিয়েছে। সেদিকে বেশিক্ষণ তাকিয়ে থাকা যায় না। সারাদিন কোনো কাজ নেই। আজ দেবগ্রামেই চড়ে বেড়াবো। ফলে একটা পাহাড়ি গ্রামের দৈনন্দিন জীবনের চালচিত্রে হারিয়ে গেলাম দিনভর। ধীরে ধীরে সন্ধ্যা নামল। নেগেজি বলেছিলেন রাতে গ্রামে রামলীলা দেখাতে নিয়ে যাবেন। ফলে সন্ধ্যায় তাড়াতাড়ি ডিনার সেরে নেগেজির পরিবারের সঙ্গে গিয়ে বসলাম রামলীলার আসরে। একটা খোলা মাঠে ম্যারাপ বেঁধে বসেছে রামলীলার আসর। ওই ঠান্ডায় কাঁপতে কাঁপতে আমরাও ওই গ্রামেরই একজন হয়ে গেলাম। রাতভর চলল রামলীলা। কুশীলব আশেপাশের গ্রামেরই বাসিন্দারা, বানর সেনার দল গ্রামেরই কচিকাচারা। বাইরে হিমঝরা রাত। আমরা মজে রইলাম হিমালয়ের কোলে এক অখ্যাত গাঁয়ের রামলীলার আসরে। তারই কিছু খণ্ডচিত্র পেশ করলাম আপনাদের জন্য। और हमारे मध्य में श्रीमती दीपिका देवी खंडवाल मेरा अध्यक्षा रेखा अभी पहुंचे हैं। तो मेरा के बाण से वस्त्र निकला है। मेरी राय के अनुसार अब भाई कुंभकर्ण को युद्ध भूमि में भेजना चाहिए। इसमें तुम्हारा क्या विचार है? बताते हैं जागृत हरी लक्ष्मण आज तुम विश्राम कीजिए। दादाजी, आप मुझे जाने की आज्ञा दीजिए। इस बार मैं उस दुष्ट मेघनाथ का वध करके आऊंगा।